ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসির সিবিটি টু, ঠিক আছে, সিবিটি টু পরীক্ষার একটা প্রশ্নপত্র আলোচনা করব, জিকে প্রশ্নগুলো। এবং এই পরীক্ষাটি হয়েছিল তোমার 12ই জুন 2022। ঠিক আছে, ডেটটা মনে রাখবে, 12ই জুন 2022। তো তোমরা দেখবে আমরা অলরেডি এনটিপিসির সিবিটি ওয়ানের প্রায় যতগুলো পিওয়াই ছিল মোটামুটি সব করে নিয়েছি। ঠিক আছে, সিবিটি টু এর কয়েকটা করেছি, আজকে আবার একটা করছি। তো তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে। তো সেই ভিত্তিতে বলছি যে খুব বেশি পড়ার দরকার নেই, যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো পড়াই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো, তোমরা যারা এবছর নতুন প্রিপারেশন নিচ্ছ বা আগেও প্রিপারেশন নিয়েছো কিন্তু সফল হতে পারোনি, তাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে কি, রেল এক্সামের জন্য একটা নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। এনটিপিসি এবং গ্রুপ ডি, এই দুটো পরীক্ষাকে টার্গেট করে। তোমরা জানো অলরেডি এনটিপিসি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, অনেকেই করেছে হয়তো। তো এই পরীক্ষা দুটাকে টার্গেট করে এনটিপিসি এবং গ্রুপ ডিকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে মাত্র 1500 টাকা। এখানে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট। এরপর বলবে ক্লাস কতদিন চলবে। ঠিক আছে, ক্লাস তোমাদের 6 মাস, 6 মাসের কোর্স এটা। এবং এখানে তোমরা টোটাল প্রতি সপ্তাহে 18টা করে ক্লাস পাবে। কটা করে? 18টা। তার মধ্যে তোমরা পিডিএফ পাবে, ইবুক পাবে। ঠিক আছে, এবং 15টা ফুল মক টেস্ট, একদম কমপ্লিট মক টেস্ট তোমরা পাবে। তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস অবশ্যই তোমাদের থাকবে। এবং প্রত্যেকটা সাবজেক্ট, সেটা জিকে হোক বা ম্যাথ বা ইংলিশ, রিজনিং, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে এক্সপার্ট দ্বারা পড়ানো হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে। এবং লাইভ ও রেকর্ডেড দুটো ফরম্যাটে তোমরা ক্লাস করতে পারবে। প্রত্যেকদিন লাইভ করানো হয় এবং সেই লাইভ ক্লাসটা আবার রেকর্ডেড ফর্মেও থাকে। তো যারা অ্যাডমিশন নিতে চাও, একটা মিনিমাম প্রাইসের মধ্যে ব্যাচটা রাখা হয়েছে মাত্র 1500 টাকা। তো যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করো, 7550922876। এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটা কি রয়েছে। রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন বলে ধারণা করা হচ্ছে? রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন? কালিদাস, হর্ষ, ভবভূতি নাকি বিশাখ দত্ত? দেখো, এখানে হর্ষ বলতে হর্ষবর্ধনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো রাজকুমারী রত্নাবলীর যে প্রেম কাহিনী, সেটা নিয়ে যে নাটকটা লেখা হয়েছিল রত্নাবলী, সেটা লিখেছিল হর্ষবর্ধন। ঠিক আছে, তিনি লিখেছিলেন। এবং তিনি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন, যেমন একটা হচ্ছে নাগনন্দ, একটার নাম হচ্ছে নাগনন্দ। আরেকটার কি নাম? আরেকটা হচ্ছে প্রিয়দর্শিকা। ঠিক আছে, কালিদাসকে তো তোমরা সকলেই চেনো। কালিদাস হচ্ছে আধুনিক ভারতের শেক্সপিয়ার বলা হয়। ঠিক আছে, কালিদাসকে। তো কালিদাসের লেখা কয়েকটা বই, যেমন মেঘদূত, রঘুবংশম, কুমার সম্ভবম। ঠিক আছে, তাহলে কি কি রয়েছে দেখো, কালিদাসের অনেকগুলো বই রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে মেঘদূত, খুব গুরুত্বপূর্ণ যে বইগুলো পরীক্ষায় আসে, একটা হচ্ছে মেঘদূত। আর কি কি রয়েছে? রঘুবংশম। ঠিক আছে, রঘুবংশম। আর কি রয়েছে? আরেকটা হচ্ছে কুমার সম্ভবম। আরো রয়েছে দেখো, শকুন্তলা রয়েছে, শকুন্তলা, শকুন্তলা। ঠিক আছে, তাছাড়া ঋতু সমাহার, ঋতু সমাহার, অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম। এই মোটামুটি এই 6টা বই বারবার মানে বিভিন্ন পরীক্ষায়, রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে। ঠিক আছে,
এরপর ভবভূতির লেখা একটা বই রয়েছে, সেটা হচ্ছে উত্তর রামচরিত, যেটা খুব গুরুত্বপূর্ণ। উত্তর রামচরিত, উত্তর রামচরিত, ঠিক আছে। এবং বিশাখ দত্তের লেখা বইটা তো তোমরা জানো, মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস, ঠিক আছে। নেক্সট, আকবরনামা কয়টি গ্রন্থে বিভক্ত? আকবরনামা হচ্ছে কি আকবরের জীবনী। তো বলছে আকবরনামা কয়টি গ্রন্থে বিভক্ত, ঠিক আছে। দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? তো আকবরনামা হচ্ছে তিনটা গ্রন্থে বিভক্ত। তোমরা জানো আকবরনামা কে লিখেছে বলো? আকবরনামা লিখেছে আবুল ফজল। আবুল ফজল। এই বইটা তিনটা ভাগ রয়েছে, ঠিক আছে। তিনটে ভাগ কি, প্রথম যে ভাগটা রয়েছে তার নাম, সেটাতে জীবন সংগ্রামটা লেখা রয়েছে আকবরের, জীবন সংগ্রাম। দু নাম্বারটা রাজত্ব সম্বন্ধে লেখা রয়েছে। আর তিন নাম্বারটার নাম হচ্ছে আইনি আকবরী। এই তিন নাম্বার ভাগটাতে আকবরের সম্বন্ধেও লেখা রয়েছে, এবং আকবরের যে এই আকবরনামা যে বইটা লিখেছে আবুল ফজল, তার সম্বন্ধেও কয়েকটা কথা কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। নেক্সট, নিচের কোন হ্রদটি লোনা পানির হ্রদ? লোনা বলতে কি লবণ যুক্ত পানি, লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে। পুলিকট, ডাল, লোকটাক নাকি উলার? দেখো, লবণাক্ত জলের হ্রদ বা লোনা পানির হ্রদ হচ্ছে তোমার উলার লেক, সরি পুলিকট লেক, পুলিকট লেক বা এটা কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে, ঠিক আছে। দেখো, যদি বলা হয় ভারতের সব থেকে বড় লবণাক্ত, কি বলছি, সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ কোনটা? সেটা হচ্ছে চিল্কা হ্রদ, ঠিক আছে। সব থেকে বড় হচ্ছে চিল্কা হ্রদ। আচ্ছা, এখানে দেখো একটা হ্রদ রয়েছে উলার লেক, এটা হচ্ছে স্বাদু জলের হ্রদ। স্বাদু জলের হ্রদ কোথায় অবস্থিত? জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, যদি বলা হয় যে বিশ্বের সব থেকে বড় স্বাদু জলের হ্রদ কোনটি? ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, সেটা হচ্ছে কি বৈকাল। কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত, ঠিক আছে। আর যদি বলা হয় ভারতের সব থেকে বড়, ভারতের লার্জেস্ট, সেটা হচ্ছে উলার লেক। কোথায় অবস্থিত এটা? এটা অবস্থিত হচ্ছে তোমার জম্মু কাশ্মীরে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার? ভারতের সশস্ত্র বাহিনী মানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি, তার সর্বোচ্চ কমান্ডার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী নাকি লোকসভার বক্তা? বলো। দেখো, ভারতের যে সশস্ত্র বাহিনী রয়েছে আর্মি, এয়ারফোর্স এবং নেভি, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভি,
ঠিক আছে, দেখো এই প্রত্যেকটারই একজন করে চিফ রয়েছে। চিফ বলতে কে? প্রধান। আর্মি চিফ রয়েছে, এয়ার ফোর্সের চিফ রয়েছে এবং ইন্ডিয়ান নেভিরও চিফ রয়েছে। এবং এই তিনটা সেনাকে একসাথে কন্ট্রোল করার জন্য কি রয়েছে? সিডিএস, সিডিএস চিফ ডিফেন্স স্টাফ। ঠিক আছে, এবং তার উপরে কে রয়েছে? প্রেসিডেন্ট। মনে রাখবে এই তিনটা সেনারই প্রধান চিফ কমান্ডার, যদি বলা হয় তিনটা সেনারই চিফ বা সর্বোচ্চ কমান্ডারকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তার জন্য দেখবে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 72-তে বলা হয়েছে কি? রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা, পার্ডন পাওয়ার। এবং সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সৈন্যদের দেওয়া যে সাজা বা পানিশমেন্ট সেটাকেও কিন্তু মাফ করে দিতে পারে। কারণ কারণ প্রেসিডেন্ট হচ্ছে আর্মি, এয়ারফোর্স এবং নেভি এই তিনটারই সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, প্রেসিডেন্টকে বলা হয় সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, কিন্তু গভর্নর, রাজ্যপাল, রাজ্যপাল কিন্তু সেনাবাহিনীর সাথে কোনো রকম ভাবেই যুক্ত নয় বা উপরাষ্ট্রপতিও যুক্ত নয়। তাই তারা সেনার যে পানিশমেন্ট সেটাকে মাফ করে দিতে পারে না, কিন্তু রাষ্ট্রপতি সেটা পারে। কারণ তিনি আমাদের যে সশস্ত্র বাহিনী রয়েছে তার সর্বোচ্চ কমান্ডার। এবং তার কথাতেই কি হয়? ন্যাশনাল এমার্জেন্সি, তোমরা জানো ন্যাশনাল এমার্জেন্সি যে লাগু হয় সেখানে কার পারমিশন প্রয়োজন হয়? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতিকে বলা হয় ভারতের ফার্স্ট সিটিজেন। ফার্স্ট সিটিজেন, ঠিক আছে। অনেক জায়গায় প্রশ্ন আসে যে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। যখন জনগণনা করা হয় তখন প্রথম সিটিজেন হিসাবে কাকে কাউন্ট করা হয়? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সর্বেসর্বা কাগজে কলমে। ঠিক আছে, ভারতের সংবিধানের ভাষায় ভারতের সর্বোচ্চ পদ, সর্বোচ্চ সাংবিধানিক পদ সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তারপর আসে প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রথমে রাষ্ট্রপতির কাছে সব কিছুর পাওয়ার রয়েছে। সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার, যদি বলা হয় এক্সিকিউটিভ পাওয়ার গুলো কার কাছে রয়েছে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের থেকে দেওয়া যে পানিশমেন্ট সেটাকেও মাফ করতে পারে আর্টিকেল 72 অনুসারে রাষ্ট্রপতি। ঠিক আছে, ফাঁসির সাজাকে মাফ করতে পারে রাষ্ট্রপতি। নেক্সট, নিম্নলিখিত কোন অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাথমিক খাতের আওতাধীন? ঠিক আছে, প্রাথমিক খাতের আওতাধীন বা প্রাইমারি সেক্টরের আন্ডারে আসছে। নিচে মানে যে দেওয়া হয়েছে কোন সেক্টরটা প্রাইমারি সেক্টরের আন্ডারে আসছে? খনি, শিক্ষা, ব্যাংকিং নাকি উৎপাদন? দেখো প্রাইমারি সেক্টর বলতে কি বোঝায়? যেখান থেকে কাঁচা মাল আমরা পাই। ঠিক আছে, যেমন কৃষিকাজ, কৃষিকাজ থেকে আমরা একটা কাঁচা মাল পাই, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি সেক্টর। ঠিক একই রকম ভাবে এই যে খনি রয়েছে, যেখান থেকে আমরা কাঁচা মালটা পাই সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। যখন সেই কাঁচা মালটার থেকে কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় খাত যেটা বলে, যেখানে শিক্ষা, ব্যাংকিং, ঠিক আছে, হসপিটাল, স্কুল সবকিছু রয়েছে, সেগুলো হচ্ছে তোমার টার্সিয়ারি সেক্টর। দেখো আমাদের ইকোনমিতে তারপর একটা ভাগ রয়েছে সেক্টর। ঠিক আছে, ইকোনমির কয়েকটা সেক্টর রয়েছে। কটা সেক্টর রয়েছে? 5টা। একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। একটা কি? প্রাইমারি সেক্টর, প্রাইমারি সেক্টর। তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে টার্সিয়ারি, তারপর হচ্ছে কোয়ানারি, কোয়াটারনারি, আর লাস্টে হচ্ছে কোয়ানারি। দেখো প্রাইমারি সেক্টর কি বললাম? যেখান থেকে প্রাকৃতিক জিনিস পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে কি পাওয়া যায়? প্রাকৃতিক, বা তোমরা যেটাকে বলতে পারো কাঁচা মাল। ঠিক আছে,
তো প্রাকৃতিক জিনিস বা কাঁচা মাল যেখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। ধরো গম, গমটা আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে, কিন্তু ওই গম থেকে যখন পাউরুটি তৈরি করা হচ্ছে তখন সেটা সেকেন্ডারি। যেখানে পাউরুটি তৈরি হচ্ছে গম থেকে সেই জায়গাটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি পড়ে, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেইগুলো। টারসিয়ারির মধ্যে সার্ভিস সেক্টর বলা হয় এটাকে। সার্ভিস সেক্টর যেমন কি, সার্ভিস সেক্টর মানে যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা সার্ভিস দিচ্ছি, তাহলে এডুকেশন, টিচিং, ঠিক আছে, হসপিটাল, হসপিটালও তো একটা সার্ভিস দেয় নাকি। তারপর হচ্ছে ব্যাংকিং, তারপর হচ্ছে আমাদের হেলথ ব্যবস্থা, এগুলো সব কিন্তু টারসিয়ারি সেক্টর বা তৃতীয় খাতের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপর হচ্ছে কোয়াটারনারি। কোয়াটারনারিটা কি? কোয়াটারনারি মানে হচ্ছে যেখানে রিসার্চ হয়, ঠিক আছে, যেমন সায়েন্টিস্ট বা যারা ডিআরডিও তে কাজ করে তারা কিছু না কিছু রিসার্চ করছে সবসময়। তো যারা রিসার্চ করে তাদেরকে বলা হয় কোয়াটারনারি সেক্টরের কর্মকর্তা, যেমন সায়েন্টিস্ট, এক্সাম্পল হচ্ছে তোমার সায়েন্টিস্ট। আর একটা হচ্ছে কোয়ানারি, যেখানে কি হয়, পলিসি তৈরি হয়, যারা পলিসি তৈরি করে, যেমন হচ্ছে বিভিন্ন কোম্পানির এমডি, তারপরে সিইও, তাছাড়া আমাদের যেমন সরকার, গভর্নমেন্ট, এগুলো সব হচ্ছে কোয়ানারি। এরা পলিসি তৈরি করে, পলিসি মেকার বলা হয় এদেরকে, ঠিক আছে। নেক্সট, 15 শতকে আসামের ড্যাশ কর্তৃক সত্রিয়া নাচের প্রচলন ঘটে, সত্রিয়া ডান্স, ঠিক আছে। কে শুরু করেছিল? মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, রাজা ভাগচন্দ্র, নাকি গুরু পঙ্কজচরণ দাস, নাকি জয়প্রভা মেনন? বলতে চাইছে যে আমাদের যে আসাম রয়েছে সেই আসামের সত্রিয়া ডান্স তার প্রচলনটা কে করেছিল? শ্রীমন্ত শঙ্করদেব, নাকি রাজা ভাগচন্দ্র, নাকি গুরু পঙ্কজচরণ দাস, নাকি জয়প্রভা মেনন? উত্তরটা করো তোমরা। তো উত্তরটা হচ্ছে কি, শ্রীমন্ত শঙ্করদেব। তিনি কি করেছিলেন? তিনি 15 শতকে আসামে সত্রিয়া ডান্স, সত্রিয়া হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স, শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, এটা প্রচলন করেছিলেন। এবং এই ডান্সটাকে আমাদের ক্লাসিক্যাল ডান্স হিসাবে মর্যাদা কবে দেওয়া হয়? 2000 সালে। 2000 সালে সত্রিয়া ডান্সকে আমাদের ক্লাসিক্যাল ডান্স হিসাবে মর্যাদা দেওয়া হয়, এবং ভারতের নবীনতম ক্লাসিক্যাল ডান্স, মনে রাখবে, ভারতের নবীনতম ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা বিখ্যাত ক্লাসিক্যাল ডান্স, মানে সত্রিয়া ডান্সের ক্লাসিক্যাল ডান্সার কারা কারা রয়েছে? সত্রিয়া বিখ্যাত ডান্সার যারা খুব ফেমাস, একটা হচ্ছে তোমার ইন্দিরা পিপি ভোরা, ইন্দিরা পিপি ভোরা। তাছাড়া রয়েছে গুরু যতীন গোস্বামী, তাছাড়া কে রয়েছে? প্রদীপ চালিহা, প্রদীপ চালিয়া। এই নামগুলো সব কিন্তু সত্রিয়া ডান্সের সাথে যুক্ত। এরপর যখন ক্লাসিক্যাল ডান্সের কথা হচ্ছে, তো তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি ক্লাসিক্যাল ডান্স থেকে, ঠিক আছে। ক্লাসিক্যাল ডান্স বা যেটাকে আমরা বলতে পারি শাস্ত্রীয় নৃত্য বা শাস্ত্রীয় ডান্স, ঠিক আছে। তো ক্লাসিক্যাল ডান্স নিয়ে আমরা কয়েকটা জিনিস আজকের ক্লাসে দেখবো। দেখো, প্রথমত একটা প্রশ্ন আছে যে ক্লাসিক্যাল ডান্সের ধারণা আমরা কোথা থেকে পেয়েছি, যে আমাদের কি কি ক্লাসিক্যাল ডান্স রয়েছে, আমরা কিরকম ভাবে জানলাম যে এগুলো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স। তো তার জন্য
আমাদের একটা বই বা পুস্তক যেটাকে আমরা বলি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাট্যশাস্ত্র। ঠিক আছে, তার জন্য কি রয়েছে, নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্রটা কে লিখেছিল, ভরত মুনি। তো ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে আমরা কি পাই, ক্লাসিক্যাল ডান্সের ধারণা পাই। ঠিক আছে, এই নাট্যশাস্ত্রটাকে বলা হয় পঞ্চম বেদ। পঞ্চম বেদ, ঠিক আছে, এটা কি বলা হয়, পঞ্চম বেদ। এবং বর্তমানে আমাদের কাছে রয়েছে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স। কটা রয়েছে, 8টা। অ্যাকর্ডিং টু, এটাও মনে রাখবে, অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি। কিন্তু আমরা যদি মিনিস্ট্রি অফ কালচারের কথা ধরি তখন কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্স 9টা। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী আমাদের ক্লাসিক্যাল ডান্স হচ্ছে 8টা, কিন্তু মিনিস্ট্রি অফ কালচার, আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার রয়েছে তার কথা অনুযায়ী আমাদের ক্লাসিক্যাল ডান্স হচ্ছে 9টা। তো পরীক্ষায় এই 8টা ক্লাসিক্যাল ডান্স সম্বন্ধে আসে। তো 8টা ক্লাসিক্যাল ডান্স কি কি একবার দেখে নাও। একটা হচ্ছে ভারতনাট্যম, এটা কোথাকার ডান্স, তামিলনাড়ু। ঠিক আছে, তাছাড়া কি রয়েছে, একটা হচ্ছে কুচিপুড়ি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স। দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসে যে এই নাচের নামটা কেন কুচিপুড়ি রাখা হয়েছে, কারণ এই এই ডান্সটা, কুচিপুড়ি যে ডান্সটা রয়েছে সেটা অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম কুচেলপুরম বলে একটা জায়গা থেকে শুরু হয়েছিল, তার জন্য এটা নাম রাখা হয়েছে কুচিপুড়ি। এরপর দুটো ডান্স হচ্ছে কথাকলি এবং মোহিনী আট্টম। ঠিক আছে, একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে মোহিনী আট্টম। আট্টম, এই দুটো ডান্স হচ্ছে কেরালার। কেরালায় দুটো ক্লাসিক্যাল ডান্স, কথাকলি এবং মোহিনী আট্টম। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের উড়িষ্যায় চলে এসো। উড়িষ্যাতে হচ্ছে ওড়িশি ডান্স, এটা হচ্ছে উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, তারপর চলে এসো কত্থক। কত্থক কোথাকার, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের ডান্স। বলা হয় যে কত্থক ডান্সের প্রচলন ভগবান শ্রীকৃষ্ণ করেছিল। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার মণিপুরি। মণিপুরি কোথাকার, এটা মণিপুরের ডান্স। তোমরা নামটা শুনে আশা করি বুঝতে পারছো, মণিপুরি, মণিপুর। মণিপুর, আর একটা হচ্ছে তোমার সত্রিয়া, এটা তো তোমরা জানো আসামের ডান্স। এটা শুরু করেছিল কে, শ্রীমন্ত শঙ্কর দেব। তো এইগুলো হচ্ছে আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স। পশ্চিমবঙ্গের নিজস্ব কোনো ক্লাসিক্যাল ডান্স নেই, এটা মনে রেখো। আচ্ছা, এরপর তোমরা বলবে স্যার তাহলে মিনিস্ট্রি অফ কালচার 9টা বলছে যে, ওই 9 নাম্বার যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেটা হচ্ছে ছৌ ডান্স। ঠিক আছে, প্লাস একটা রয়েছে, এটা হচ্ছে ছৌ ডান্স, ছৌ নৃত্য। এটাকে কিন্তু মিনিস্ট্রি অফ কালচার ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে। ছৌ ডান্স আমাদের ভারতের 3টা জায়গায় হয়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে 22টি ভাষার উল্লেখ রয়েছে। 22টা ভাষার উল্লেখ রয়েছে কোন শিডিউলে। ঠিক আছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার নাকি 8 নাম্বার, কোন শিডিউলে 22টা যে ভাষা আমাদের রয়েছে সে 22টা ভাষা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো অ্যান্সারটা হচ্ছে তোমার 8 নাম্বার যে শিডিউলটা রয়েছে, 8 নাম্বার যে তফসিলটা রয়েছে সেখানে আমাদের 22টা ভাষা সম্বন্ধে বলা রয়েছে। দেখো, 22টা ভাষা প্রথম থেকেই ছিল না, আমাদের প্রথমে
যে স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 14টা। ঠিক আছে, 14টা ভাষা আমরা প্রথমে স্বীকৃতি দিয়েছিল আমাদের সংবিধান। পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধন হয় এবং আরো একটা ভাষা যুক্ত হয়, সেই ভাষাটার নাম হচ্ছে সিন্ধি ভাষা। এবং কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? 21তম সংবিধান সংশোধন 1967। ঠিক আছে, 1967। পরবর্তী ক্ষেত্রে আবার একটা সংবিধান সংশোধন হয়, আবার একটা হয়, এবং এখানে 3টা ভাষা যুক্ত হয়। 3টা কি কি? 3টা ভাষা হচ্ছে তোমার কোঙ্কনি, মণিপুরি, আর একটা হচ্ছে নেপালি। এই 3টা ভাষা রয়েছে এবং এটা যোগ করতে একটা সংবিধান সংশোধন করতে হয়, সেটা হচ্ছে 71তম সংবিধান সংশোধন 1992। পরবর্তী ক্ষেত্রে আরো সংবিধান সংশোধন করা হয় এবং 4টা ভাষা যুক্ত করা হয়, একটা হচ্ছে বোডো, একটা হচ্ছে ডোগরি, একটা হচ্ছে মেইথিলি, একটা হচ্ছে সাঁওতালি। বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি, এই 4টা ভাষা যুক্ত করা হয়। এবং কত নম্বর সংবিধান সংশোধন? দেখো 21 এবং 71 যোগ করলে যেটা হয় 92তম সংবিধান সংশোধন 2003। দেখো তাহলে আমাদের কাছে এখন কটা রয়েছে? 14 একে 15, 3 18, 4 22টা ভাষা আমাদের কাছে রয়েছে। এরপর দেখো আমাদের যে শিডিউল রয়েছে, তপশিল। ঠিক আছে, তো মূল সংবিধানে আমাদের কাছে টোটাল 8টা শিডিউল ছিল মূল সংবিধানে, অরিজিনাল কনস্টিটিউশন। ঠিক আছে, মূল সংবিধানে আমাদের কাছে 8টা ছিল। পরবর্তী ক্ষেত্রে আরো 4টা যুক্ত করা হয় এবং এখন আমাদের কাছে 12টা শিডিউল রয়েছে বা 12টা তফসিল রয়েছে। তার মধ্যে 11 নাম্বারটাতে আমাদের পঞ্চায়েত রাজকে নিয়ে আলোচনা করা হয়, এটা মনে রাখবে, এবং 12 নাম্বারটাতে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এরপর দেখো 3 নাম্বার শিডিউল। 3 নাম্বারে কিসের নিয়ে আলোচনা করা হয়েছে? 3 নাম্বারে ওথ। ওথ বলতে কি? শপথ গ্রহণকে নিয়ে। ঠিক আছে, 4 নাম্বারে হচ্ছে রাজ্যসভার সিট অ্যালোকেশন অফ রাজ্যসভা সিট। ঠিক আছে, আর 5 নাম্বারে কি নিয়ে আলোচনা করা হয়েছে? বিভিন্ন জনজাতি নিয়ে, স্পেশাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট ট্রাইবাল প্লেস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তফসিলকে নিয়ে কয়েকটা ছোটখাটো বিষয়। নেক্সট, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানগুলি ভারতীয় উপমহাদেশে অবস্থিত? সিন্ধু সভ্যতার নিম্নলিখিত, অ্যাকচুয়ালি এখানে প্রশ্নটা ছিল যে সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানটি ভারতের পাঞ্জাবে অবস্থিত। দেখো, ভারতীয় উপমহাদেশ বলতে শ্রীলঙ্কাকেও বোঝায়, পাকিস্তানকে বোঝায়, ভারতকেও বোঝায়, বাংলাদেশকেও বোঝায়। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছিল ভারতের পাঞ্জাবে কোন জায়গাটা অবস্থিত, বনওয়ালি, বালু, কোটদিজি নাকি রোপার। তো এটা হচ্ছে তোমার রোপার কোথায় অবস্থিত? পাঞ্জাবে। নেক্সট, নিচের কোন দেশের সমুদ্রে সরাসরি প্রবেশাধিকার নেই? দেখো, মায়ানমার, নেপাল, বাংলাদেশ নাকি পাকিস্তান। কোন দেশের সমুদ্রে সরাসরি প্রবেশাধিকার নেই? সমুদ্রে। ঠিক আছে, তো সেটা হচ্ছে নেপাল। তোমরা ম্যাপটা দেখলে বুঝতে পারবে। দেখো, এখানে হচ্ছে নেপাল। নেপালের আশেপাশে কি কোথাও সমুদ্র রয়েছে? না। তার জন্য নেপালকে বলা হয় একটা ল্যান্ডলক কান্ট্রি। কারণ দেখো, এটার উপর দিকে রয়েছে চায়না, নিচে ভারত, সাইডে ভারত, দুদিকে ভারত, নেপালের 3 দিক ঘিরে। ঠিক আছে, নেপালের এইখানেও আছে ইন্ডিয়া, এইখানেও আছে ইন্ডিয়া, আর এখানেও ইন্ডিয়া, আর উপরে রয়েছে চায়না। তাহলে নেপালকে 3 দিক থেকে কে ঘিরে রেখেছে? ইন্ডিয়া। আর উপর দিক থেকে চায়না ঘিরে রেখেছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। ঠিক একই রকম ভাবে আফগানিস্তানকে দেখো, এটাও ল্যান্ডলক কান্ট্রি। কারণ আফগানিস্তানেরও সমুদ্র নেই,
ল্যান্ডলক কান্ট্রি কাদেরকে বলা হয়? যাদের নিজস্ব কোনো সমুদ্র নেই। যেমন তোমরা যদি ভারতকে দেখো, ভারত তিন দিক দ্বারা সমুদ্র দ্বারা বেষ্টিত। এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বে অফ বেঙ্গল, আর নিচে রয়েছে কি? হিন্দ মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে। তাহলে কি? তাহলে ভারত তিন দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তার জন্য এটাকে বলা হয় প্রায়দ্বীপ। প্রায়দ্বীপ কাকে বলো জানো? কোনো একটা জায়গার যদি তিন দিক সমুদ্র দ্বারা বেষ্টিত হয় সেটাকে বলা হচ্ছে প্রায়দ্বীপ। তার জন্য দেখবে আমাদের যে দক্ষিণ ভারত রয়েছে সেই দক্ষিণ ভারতকে কি বলা হয়? প্রায়দ্বীপ। প্রায়দ্বীপ কাকে বলে? যখন তিন দিক দ্বারা সমুদ্র দিয়ে বেষ্টিত থাকে। তাহলে মায়ানমার দেখো, মায়ানমারের কিন্তু সমুদ্র রয়েছে, এটা হচ্ছে মায়ানমার, এবং মায়ানমারের বে অফ বেঙ্গল রয়েছে। বাংলাদেশ তো রয়েছে, পাকিস্তানেরও রয়েছে আরব সাগর, পাকিস্তানের আরব সাগর রয়েছে। তাহলে নেপালেরই একমাত্র সমুদ্র পথ নেই। এখানে একটা তোমাদেরকে ইন্টারেস্টিং ঘটনা বলি। এই যে মায়ানমার, তোমরা জানো মায়ানমারে এখন কি চলছে? সৈন্য শাসন চলছে, এবং সেখানে প্রচুর পরিমাণে রেবেল বা বিপ্লবীর এখন জন্ম হয়েছে। তো এই সময় নরেন্দ্র মোদী কি বলছে জানো? মায়ানমারকে নরেন্দ্র মোদী বলছে যে তোমরা ভারতের সাথে যুক্ত হয়ে যাও। যেমন সিকিমকে একটা সময় ভারতের সাথে যুক্ত করা হয়েছে, ঠিক একই রকম ভাবে মায়ানমারকে বলছে তোমরাও ভারতের সাথে যুক্ত হয়ে যাও, এবং তোমাদের সমস্ত সমস্ত যত সমস্যা রয়েছে সেগুলো আমরা মিটমাট করে দেবো। ঠিক আছে? তো ভারত সরকার, ঠিক আছে, এটা একটা বিশাল বড় পদক্ষেপ নিতে চলেছে। যদি মায়ানমার ভারতের সাথে যুক্ত হয়ে যায় তাহলে এটা একটা বিশাল বড় ঘটনা হতে চলেছে। মানে তারপর যে আমাদের ইন্টারন্যাশনাল যে রিলেশন সেটা কিরকম হবে? যেমন পাকিস্তান এবং বাংলাদেশ দুজনেই তো একদম তেলে বেগুনে জ্বলবে যখন আমাদের আমাদের সাথে মায়ানমার যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে, এবং অখণ্ড ভারত যেটা স্বপ্ন প্রত্যেকটা ভারতীয় দেখে সেটা হয়তো মানে সফল হওয়ার দিকে আসছে। আরেকটা হচ্ছে নেক্সট প্রশ্ন, হুলি ভেসা হলো ড্যাশের কোস্টাল অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য। হুলি ভেসা কোন জায়গার একটা ফোক ডান্স? কেরালা, উড়িষ্যা, গুজরাট নাকি কর্ণাটক? হুলি ভেসা। দেখো হুলি ভেসা হচ্ছে তোমার কর্ণাটকের একটা ফোক ডান্স বা লোকনৃত্য হচ্ছে হুলি ভেসা। আচ্ছা, কর্ণাটকের আরো কয়েকটা রয়েছে, যেমন একটা হচ্ছে ইয়াক্স গান, ইয়াক্স গান। তাছাড়া রয়েছে ঢোল কুনিথা, তাছাড়া রয়েছে বীর গাছে। ঠিক আছে? আচ্ছা, কেরালা, কেরালাতে কি কি রয়েছে দেখো, কেরালাতে রয়েছে থেইয়াম, তাছাড়া রয়েছে মুড়িয়াট্টাম, তাছাড়া রয়েছে কালিয়াট্টাম। ঠিক আছে? উড়িষ্যাতে কি কি রয়েছে দেখো, উড়িষ্যাতে হচ্ছে দালখাই, গতিপুয়া। ঠিক আছে? আর গুজরাটে হচ্ছে তোমার গরবা, ডান্ডিয়া। ঠিক আছে? গরবা আচ্ছা, কালকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা ইন্ডিয়া জিতলো, তারপর দেখবে উইকেট গুলোকে নিয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি করছিল? ডান্ডিয়া ডান্স করছিল। ঠিক আছে? বিখ্যাত সর্দার সরোবর বাঁধটি নিম্নলিখিত কোন নদীর উপর গড়ে উঠেছে? সর্দার সরোবর নর্মদা, সতলুজ, গঙ্গা, গোদাবরী। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা হচ্ছে তোমার নর্মদা নদীর উপর গড়ে উঠেছে, নর্মদা, নর্মদার উপর। ঠিক আছে? আচ্ছা, গোদাবরীর উপর কোন কোন ড্যাম গড়ে উঠেছে? একটা হচ্ছে প্রাণহিতা, প্রাণহিতা। আরেকটা হচ্ছে তোমার শ্রীরাম সাগর ড্যাম। নেক্সট,
2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের তফসিল উপজাতি বলতে এসটি শিডিউল ট্রাইবদেরকে বোঝায়, ঠিক আছে। তো জাতির জনসংখ্যা শূন্য মানে কোন রাজ্যে কোনো এসটি জনজাতি নেই 2011 যে সেন্সাস সেই অনুযায়ী? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব নাকি আসাম? কোন রাজ্যে কোনো এসটি কমিউনিটির মানুষ নেই? সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের একটাও এসটি নেই। আচ্ছা, যদি বলা হয় এসসি শূন্য কোথায়, শিডিউল কাস্ট শূন্য কোথায়, সেটা হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, নেক্সট। 2021 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে উচ্চ আদালতের সংখ্যা কটি? 2021 সালের ডিসেম্বর পর্যন্ত 20টা, 25টা, 28টা নাকি 30টা? তো দেখো 2025-এর মার্চ 11 পর্যন্ত ভারতে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টা। সর্বপ্রথম ওল্ডেস্ট হচ্ছে তোমার ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে। আর যদি বলা হয় নবীনতম একদম নতুন হাইকোর্ট, সেটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের 25টা হাইকোর্ট রয়েছে, তার মধ্যে সব থেকে পুরাতন হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং নবীনতম হচ্ছে তেলেঙ্গানা। দেখো ভারতের সব থেকে প্রাচীন যে 3টা হাইকোর্ট রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে তোমার ক্যালকাটা হাইকোর্ট, একটা হচ্ছে তোমার বোম্বে হাইকোর্ট, আর একটা হচ্ছে মাদ্রাজ। এই তিনটায় 1862 সালে গড়ে উঠেছে, ঠিক আছে। তিনটা 1862 সালে গড়ে উঠেছে। তার মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের যে এরিয়া সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর, ঠিক আছে। বোম্বে হাইকোর্টের হচ্ছে মহারাষ্ট্র, গোয়া এবং দাদরা নগর হাভেলি। সরি, দমনদ্বীপ ও দাদরা নগর হাভেলি পুরাটারই কিন্তু হাইকোর্ট হচ্ছে বোম্বে। আর মাদ্রাজ হচ্ছে তামিলনাড়ু এবং পুডুচেরি, ঠিক আছে। নেক্সট, যখন আমরা একটা জাতির মোট জনসংখ্যাকে নেট জাতীয় উৎপাদন দ্বারা ভাগ করি তখন আমরা কি পাই? পার ক্যাপিটা ইনকাম, রিসোর্স গ্রোথ, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট নাকি এক্সটার্নাল ডিভিডেন্ড? বলছে কি মোট জনসংখ্যা, টোটাল পপুলেশন কে নেট ইনকাম দ্বারা যদি ভাগ করা হয় একটা দেশে, তাহলে কি বেরাবে? তাহলে পার ক্যাপিটা ইনকাম বেরাবে। পার ক্যাপিটা ইনকাম কি, প্রত্যেকটা মানুষ কত টাকা করে ইনকাম করছে, পার ক্যাপিটা ইনকাম, মোট পপুলেশন বাই নেট ইনকাম, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম রেলপথ 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত স্থাপনা করা হয়েছিল। এটা কোশ্চেনটাই ভুল আছে, কোশ্চেনটা ছিল যে বোম্বে থেকে কোথা অবধি চালু করা হয়েছিল, সেটা হচ্ছে থানে। কত কিলোমিটার ছিল সেটা? 34 কিলোমিটার পথ। কার সময়কালে চালু হয়েছিল? ডালহৌসি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যে প্রশ্নগুলো ছিল তোমাদের সাথে মোটামুটি আলোচনা করে দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে আরেকবার বলে দিই, ক্লাসের শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে রেল এক্সামের একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে, স্পেশাল ব্যাচ, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট, তোমাদের ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ, ঠিক আছে, সমস্ত কিছু একদম ডিটেলসে পড়ানো হবে। পলিটি, জিকের মধ্যে তো সব চলে আসছে। প্রত্যেকটা এক্সপার্ট টিচার থাকবে এবং এনটিপিসি ও গ্রুপ ডি এই দুটো পরীক্ষাকে টার্গেট করে পড়ানো হবে। ওয়ান টাইম পেমেন্ট 1500 টাকা, ওয়ান টাইম, প্রত্যেক মাসে দিতে হবে না, একবার 1500 টাকা দিয়ে দাও। 6 মাসের কোর্স মানে মান্থলি তোমার পড়ছে 250 টাকার মতো,
সেটা খুব বেশি নয়, ঠিক আছে, কারণ চাকরি পাওয়ার পর বুঝতে পারছো তোমার জীবনটা কি হতে চলেছে। আচ্ছা, ক্লাস লাইভও হবে, প্লাস রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। প্রত্যেকটা সপ্তাহে 18টা করে ক্লাস করানো হবে, তার সাথে পিডিএফ থাকবে, ইবুক থাকবে, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে দেওয়া হবে। 15টা ফুল মক টেস্ট করানো হবে, তার সাথে থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। যারা যারা মানে অ্যাডমিশন নিতে চাও, খুব বেশি সিট কিন্তু নেই আর, ঠিক আছে, আর 10-15টার মতো সিট আছে। যারা নিতে চাও তারা এই নাম্বারটাতে 7550922876 এই নাম্বারটায় যোগাযোগ করো, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নাম্বারটা, সেখান থেকেও যোগাযোগ করতে পারো। তো আজকে আপাতত এই পর্যন্তই। চলো পরের দিন আর একটা নেক্সট ক্লাসে CBT 2 এরই কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।